আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমি পাওয়ার টেকনোলজির ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরম্যান্সের উপর ক্লাস নিব। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের আলোচ্য বিষয়, বিগত ক্লাসের আমার একটা টপিকস বাকি ছিল প্রথম অধ্যায়ের উপর, সেটা হলো এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার সম্পর্কে, কিন্তু আমরা মূলত আজকে দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে গ্যাসোলিন ইঞ্জিন ফুয়েল পদ্ধতির সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যার সমাধান, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। এই টপিকসের মধ্যে রয়েছে গ্যাসোলিন ফুয়েল পাম্পের সাধারণ সমস্যা সমূহ, 2 ফুয়েল পাম্পের টেস্টিং পদ্ধতি, ফুয়েল পাম্পের প্রেসার পরীক্ষা, ইএফআই ইঞ্জিন সম্পর্কে, ইএফআই ইঞ্জিনে ব্যবহৃত সেন্সর সমূহ এবং গ্যাসোলিন ইনজেক্টর সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের বিগত যে টপিকসটা বাকি আছে সেটা প্রথমে এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার, সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। এটা হলো আমাদের এক্সজস্ট গ্যাস অ্যানালাইজারের ডিভাইস। এটা দিয়ে আমরা ইঞ্জিনের এক্সজস্ট গ্যাসের মধ্যে কি কি পরিমাপ করা যায়, যেমন কার্বোরেটর টিউনিং, কম্বাসন দক্ষতা, এয়ার ফুয়েল রেশিও এবং পরিবেশ দূষণকারী গ্যাস সমূহ যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন ইত্যাদি আমরা এই এক্সজস্ট গ্যাস অ্যানালাইজারের সাহায্যে পরীক্ষা করতে পারি। ইনভার্টেড টাইপ এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার ব্যবহার পদ্ধতি, কিভাবে আমরা এটা দিয়ে এক্সজস্ট গ্যাস অ্যানালাইজিং করব, আমরা সেই বিষয়টা এখন দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা পিকআপ ইউনিট, এই অংশটা হলো পিকআপ ইউনিট, যেটা ইঞ্জিনের এক্সজস্ট পোর্টে অর্থাৎ টেল পাইপের মধ্যে প্রবেশ করানো হয়। আর এটার মধ্যে আমরা যেই কার্বন ডাইঅক্সাইড মেজার করব, নাকি কার্বন মনোক্সাইড মেজার করব, নাকি হাইড্রোকার্বন মেজারমেন্ট করব, সেটা আমরা সিলেক্ট করব। তা আমরা এখন দেখব কিভাবে এক্সজস্ট গ্যাস অ্যানালাইজারে ব্যবহার করা হয়। এখানে উল্লেখ্য আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো এক্সজস্ট গ্যাস অ্যানালাইজিংটা দুটা, একটা হলো পুরাতন টাইপের এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার, আর একটা হলো ইনভার্টেড টাইপ এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার। আমরা পুরাতন টাইপের এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার দিয়ে সাধারণত কার্বোরেটর টিউনিং করার কাজে ব্যবহার করা হয়। এজন্য পুরাতন টাইপ এক্সজস্ট গ্যাস অ্যানালাইজারকে অন্যভাবে কম্বাসন ইফিসিয়েন্সি মিটারও বলা হয়। কি বলা হয়? কম্বাসন ইফিসিয়েন্সি মিটার। আর বর্তমানে ইঞ্জিন নিয়ে এক্সজস্ট গ্যাস অ্যানালাইজিং করার জন্য যেই ডিভাইসটি ব্যবহার করা হয় সেটা হলো ইনফ্রারেড টাইপ এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার। এটি দিয়ে আমরা মূলত কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বনের পরিমাণটাই বেশিরভাগই নির্ণয় করে থাকি। এজন্য এটাকে এক্সজস্ট টেস্টারও বলা হয়ে থাকে। আমরা কিভাবে শুরু করব? প্রথমে ইঞ্জিনের ডুয়েল অ্যাঙ্গেল, ইগনিশন টাইমিং এবং আইডল আরপিএম অ্যাডজাস্ট করতে হবে। কি করতে হবে? ইঞ্জিনের ডুয়েল অ্যাঙ্গেল, ইগনিশন টাইমিং এবং আইডল আরপিএম অ্যাডজাস্ট করতে হবে। আমাদেরকে প্রথমে আইডল স্পিডে ইঞ্জিনটাকে চালিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে মোটরযানের টেইল পাইপ, যেটা আমরা বলছিলাম শুরুতে, টেইল পাইপ, এই টেইল পাইপের মধ্যে অ্যানালাইজারের এই পিকআপ ইউনিটটি প্রবেশ করাতে হবে। এখান থেকে এতটুকু এটা প্রবেশ করাতে হবে। এখন যদি এটা ডিজিটাল মিটার হয়, তাহলে ডিজিটাল মিটারে আমরা কোন গ্যাসটা নির্ণয় করব সেটা আমরা এখানে সেট করব। আর যদি সেটা অ্যানালগ প্রক্রিয়ার হয় তাহলে 0 নবে গিয়ে আমরা সেট করে দিব। অর্থাৎ মিটারের অ্যানালগ ঘরে 0 সেট নব ঘুরিয়ে কাঁটা শূন্য দাগে আনতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এক্সজস্ট গ্যাস অ্যানালাইজারের ইলেকট্রিক কর্ডটি এসি বিদ্যুৎ সরবরাহের সাথে সংযোগ করতে হবে, যেহেতু আমাদের এটা ডিজিটাল, এবং ইঞ্জিন চালু করে অপারেটিং তাপমাত্রা আনতে হবে। ইঞ্জিনকে আমরা শুরুতে বলছিলাম আইডল অবস্থায় কিছুক্ষণ চালিয়ে ইঞ্জিনকে অপারেটিং তাপমাত্রা আনতে হবে।
এবং আইডল অবস্থায় রেখে কার্বন মনোক্সাইড পার্ট নিতে হবে। ইঞ্জিনকে খুব বেশি স্পিডে যে চালাতে হবে তা না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইঞ্জিনকে আইডল স্পিডে চালাতে হবে। আইডল স্পিডে চালিয়ে ইঞ্জিনের আমাদের যে গ্যাস, এক্সহস্ট গ্যাস আছে, সেই গ্যাসের মধ্যে অনেক উপাদান থাকে, তার মধ্যে কার্বন মনোক্সাইডের পার্টটা আমরা নিব। এখানে আমরা একটা জিনিস দেখি, যদি কার্বন মনোক্সাইডের পার্ট সঠিক রেঞ্জের মধ্যে পাওয়া না গেল, অর্থাৎ আমরা এই প্রতিটা ইঞ্জিনের স্পেসিফিকেশন বা ক্যাটালগ বইয়ের মধ্যে উল্লেখ থাকে যে এই কার্বন মনোক্সাইড গ্যাসের পরিমাণ কত। এখন যদি আমাদের সেই রেঞ্জের মধ্যে এটা পাওয়া না যায়, আমরা এখন যেটা মেজার করলাম, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো ইঞ্জিনের আইডল স্ক্রু, তোমরা জানো, সে আইডল স্ক্রুকে অ্যাডজাস্ট করে মানকে সমন্বয় করতে হবে। মানকে সমন্বয় করে নিতে হবে। কোন মান? কার্বন ডাই অক্সাইডের মান, যাতে আমাদের পরিবেশ দূষণের হার কম হয়। যেটা এখানে দেখা যাচ্ছে কার্বোরেটরের টাইপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি গ্যাসোলিন বা পেট্রোল ইঞ্জিন বর্তমানে প্রচলন হলো দুইটা, একটা হলো কার্বোরেটর টাইপ ইঞ্জিন, আরেকটা হলো ইএফআই ইঞ্জিন। যদি কার্বোরেটর টাইপ ইঞ্জিন হয় তাহলে সেক্ষেত্রে কার্বন মনোক্সাইড থাকতে পারে সর্বোচ্চ 1 থেকে 2%। কত? 1 থেকে 2% পর্যন্ত। আর যদি ইএফআই ইঞ্জিন হয় তাহলে সেক্ষেত্রে এটা সর্বোচ্চ 0.5% পর্যন্ত অ্যালাউ করা হয়। তাহলে আমরা এখানে দুটো জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের কার্বোরেটর টাইপ ইঞ্জিনের চেয়ে ইএফআই ইঞ্জিনে পরিবেশ দূষণের হার কম, অথবা কার্বন মনোক্সাইডের পরিমাণটা কম উৎপন্ন হয় বা পরিবেশে নির্গত হয়। এরপরে ইঞ্জিন আইডল অবস্থায় রেখে হাইড্রোকার্বনের পার্ট নিতে হবে। আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইড, আমি শুরুতে বলছিলাম তোমাদেরকে, ইনফ্রারেড টাইপ এক্সহস্ট গ্যাস অ্যানালাইজার দিয়ে আমরা মূলত কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন এই দুইটা রিডিং নিয়ে থাকি। অন্যান্য রিডিংও নেওয়া যায়, তবে এই দুইটা আমরা বেশিরভাগই নিয়ে থাকি। পার্ট সন্তোষজনক যদি না হয়, যদি হাইড্রোকার্বনের পার্ট যদি সন্তোষজনক না হয়, তাহলে পূর্বের ন্যায় আইডল স্ক্রুকে অ্যাডজাস্ট করে মান ঠিক করতে হবে। সেক্ষেত্রে সেটা যেন 200 থেকে 300 ppm এর মধ্যে রাখা হয়। এটা কার্বোরেটর টাইপ আর ইএফআই ইঞ্জিন না, এটা কমন 200 থেকে 300 ppm। এখানে ppm হলো গ্যাসের ইউনিট, আমরা জানি পার্টস পার মিলিনিয়াম। পার্টস পার মিলিনিয়াম। আইডল স্ক্রু অ্যাডজাস্ট করে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বনের পার্ট যদি সঠিক পাওয়া না যায়, আমরা উপরে দুইটা রেঞ্জ দেখলাম, একবার হাইড্রোকার্বন, একবার কার্বন মনোক্সাইড টেস্ট করলাম, টেস্ট করে এই রেঞ্জের মধ্যে দেখলাম, আইডল স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করে চেক করে বুঝলাম। যদি এর মধ্যে পার্ট সঠিকভাবে পাওয়া না যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে ইঞ্জিন অথবা কার্বোরেটর উভয়ের মধ্যে ত্রুটি আছে। উভয়ের মধ্যে ত্রুটি আছে। গ্যাসোলিন ফুয়েল পাম্পের, এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। গ্যাসোলিন ফুয়েল পাম্পের সাধারণ সমস্যাসমূহ। একটা ফুয়েল পাম্প, গ্যাসোলিন ফুয়েল পাম্প, মানে পেট্রোল ইঞ্জিনে যে ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয়, সেই ফুয়েল পাম্পের সাধারণ সমস্যাসমূহ। তোমরা যদি বলতে পারো ফুয়েল পাম্প কি, এখানে ফুয়েল পাম্পটা কি? আমরা জানি ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিনের সিলিন্ডারে জ্বালানি পরিবহন করার জন্য ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয়, এবং এক্ষেত্রে কার্বোরেটর টাইপ ইঞ্জিনে মেকানিক্যাল ফুয়েল পাম্প ব্যবহার করা হয়। আর ইএফআই ইঞ্জিনের ক্ষেত্রে সেটা ইলেকট্রিক ফুয়েল পাম্প ব্যবহার করা হয়। এটা আমরা অবগত আছি অলরেডি। আমরা এখানে ফুয়েল পাম্পের কিছু ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে হলো ইনলেট বাল্ব, এটা দিয়ে ফুয়েল প্রবেশ করে। এখানে ইনলেট বাল্ব দেওয়া আছে। ভিতরে একটা চেম্বার দেখা যাচ্ছে, এটা হলো এক্সিস্ট বাল্ব। আর ডায়াফ্রাম, ভিতরে একটা ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের নিচে স্প্রিং থাকে। এই স্প্রিং এর টেনশনে এখানে ভ্যাকুয়াম সৃষ্টি হয়। আমরা এই এখানে অ্যাকচুয়েটিং লিভার দেখা যাচ্ছে, ক্যাম লুপ এবং ক্যামশেফট। আমরা জানি এই ধরনের যদি মেকানিক্যাল পাম্প হয়, তাহলে সেটা ইঞ্জিনের ক্যামশেফটের মাধ্যমে এই পাম্পটি পরিচালিত হয়। তাহলে সেখানে ক্যাম লুপের সংযোগটা আমরা এই জায়গা দিয়ে দিলে তাহলে সেক্ষেত্রে এটা পাম্পটি কাজ করবে। এখন আমরা দেখব এই পাম্পে সাধারণত কি কি দোষ ত্রুটি দেখা দেয়। প্রথমে হলো অপর্যাপ্ত ফুয়েল সরবরাহ, যেটাকে আমরা বলি ইনসাফিসিয়েন্ট ফুয়েল ডেলিভারি। অপর্যাপ্ত ফুয়েল সরবরাহ। অনেক সময় দেখা যায় যে এই পাম্পটি ইঞ্জিনে যে পরিমাণ ফুয়েল সরবরাহ করার কথা, সে পরিমাণ ফুয়েল সরবরাহ করছে না, যার কারণে ইঞ্জিনের সঠিক শক্তি উৎপাদন ব্যাহত হচ্ছে। 2, ফুয়েল পাম্পের প্রেসার অতিরিক্ত। যদি ফুয়েল পাম্পের প্রেসার বেশি বেড়ে যায়, তাহলে ইঞ্জিনের জন্য ক্ষতিকর। এটা আমরা জানি, প্রেসার একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয়। 3, ফুয়েল পাম্প লিক করে। এটা একটা মেজর প্রবলেম হতে পারে। যদি ফুয়েল পাম্প লিক করে, তাহলে সেক্ষেত্রে
ইঞ্জিনে সঠিকভাবে ফুয়েল যাবে না। এটা আমাদেরকে দেখতে হবে। এটা একটা সমস্যা, এটা ফুয়েল পাম্পে হয়ে থাকে। সর্বশেষ ফুয়েল পাম্প শব্দ করে। অনেক সময় দেখা যায় ফুয়েল পাম্প অবাঞ্ছিত কিছু শব্দ করে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা আমরা পরে আলোচনা করব। এই ৪ টা সমস্যা আমরা সাধারণত ফুয়েল পাম্পের মধ্যে লক্ষ্য করি। এখন আমরা ফুয়েল পাম্পের টেস্টিং পদ্ধতি দেখব। আমরা এই ফুয়েল পাম্প, গ্যাসোলিন ফুয়েল পাম্পে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল সরবরাহ নিশ্চিত এবং সকল রানিং এবং অপারেটিং কন্ডিশনে ফুয়েল লেভেল ধ্রুব রাখার জন্য কনস্ট্যান্ট ফুয়েল লেভেল ধ্রুব বা কনস্ট্যান্ট রাখার জন্য ফুয়েল পাম্প এবং ফুয়েল লাইন সন্তোষজনক রাখা খুব প্রয়োজন। এখন এক্ষেত্রে ফুয়েল লাইন এবং ফুয়েল পাম্প সন্তোষজনক আছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে ৩টি টেস্ট করতে হয়। কয়টি টেস্ট? ৩টি টেস্ট করে দেখতে হয় যে ফুয়েল পাম্প এবং ফুয়েল লাইন সন্তোষজনক আছে কিনা। তার মধ্যে ১ম টেস্টটি হলো প্রেশার টেস্ট। কি টেস্ট? প্রেশার টেস্ট। আমরা দেখব ফুয়েল পাম্পের প্রেশার ঠিক আছে কিনা। প্রেশার টেস্ট করা হয়, ভলিউম টেস্ট করা হয়, ভ্যাকুয়াম টেস্ট করা হয়। এক্ষেত্রে নিচে একটা লেখা আমরা দেখতে পাচ্ছি। যদি প্রেশার এবং ভলিউম পরীক্ষা ফলাফল স্পেসিফিকেশনের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে ফুয়েল পাম্প এবং লাইনের অবস্থা সন্তোষজনক। এক্ষেত্রে ভ্যাকুয়াম টেস্টটি করার আর প্রয়োজন পড়ে না। যদি প্রেশার এবং ভলিউম টেস্ট ঠিক থাকে, রেজাল্ট সন্তোষজনক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভ্যাকুয়াম টেস্ট করার আর প্রয়োজন নাই। যদি ভলিউম টেস্ট ঠিক থাকে কিন্তু প্রেশার কম বেশি, তখন সেক্ষেত্রে আমাদেরকে ভ্যাকুয়াম টেস্টটি করতে হয়। আমরা এখানে আগের চিত্রটি দেখতে পাচ্ছি আমাদের ফুয়েল পাম্পের। এবার আমরা ফুয়েল পাম্পের প্রেশার পরীক্ষা কিভাবে করে সেই জিনিসটা আমরা দেখব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের বইয়ের একটা চিত্র ছিল। আমরা ফুয়েল পাম্পের প্রেশার পরীক্ষা করার জন্য আমরা প্রেশার টেস্টার সংযুক্ত করব। সেক্ষেত্রে আমাদেরকে ইঞ্জিনকে স্টার্ট করতে হবে। ইঞ্জিন স্টার্ট করে কিছুক্ষণ চালিয়ে কার্বোরেটরের ফ্লোট চেম্বার পূর্ণ করতে হবে। কিছুক্ষণ চালিয়ে কার্বোরেটরের ফ্লোট চেম্বার পূর্ণ করতে হবে। কেন পূর্ণ করতে হবে? কারণ আমরা মূলত এই টেস্টটি করার সময় ফুয়েল ট্যাঙ্কের সাথে কার্বোরেটরের সংযোগ বিচ্ছিন্ন করে ফুয়েল পাম্পের প্রেশার টেস্ট করব। যার কারণে আমাকে কিছুক্ষণ চালিয়ে কার্বোরেটর ফ্লোট চেম্বার পূর্ণ করতে হবে। তোমরা জানো ফ্লোট চেম্বারের মধ্যে জ্বালানি থাকে। আমরা ওই জ্বালানি দিয়ে ইঞ্জিনটাকে কিছুক্ষণ চালিয়ে এই প্রেশার টেস্টটি করব। এরপর ইঞ্জিন বন্ধ করে কার্বোরেটর হতে ফুয়েল সরবরাহ লাইন বিচ্ছিন্ন করতে হবে। আমরা শুরুতে বলছিলাম কার্বোরেটর হতে ফুয়েল সরবরাহ লাইন। ফুয়েল সরবরাহ লাইন কোনটা? ফুয়েল ট্যাঙ্কের সাথে যে লাইনটি আছে সেটা আমরা বিচ্ছিন্ন করে দেব। গেজের হোস পাইপ কার্বোরেটর হতে বিচ্ছিন্ন করা ফুয়েল সরবরাহ লাইনের সাথে সংযোগ করতে হবে। যদি এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অ্যাডাপ্টার আমরা সংযুক্ত করতে পারি। ফুয়েল পাম্পের প্রেশার পরীক্ষা। এবার আমরা ইঞ্জিন স্টার্ট করে ফ্লোট চেম্বারে জ্বালানি দিয়ে, শুরুতে আমরা যেটা তোমাদেরকে বলছিলাম ফ্লোট চেম্বারে জ্বালানি দিয়ে আইডল স্পিডে চালিয়ে রেখে গেজের রিডিং পর্যবেক্ষণ করতে হবে। আমরা ইঞ্জিনকে আইডল স্পিডে চালিয়ে ফ্লোট চেম্বারে যে জ্বালানিটি প্রবেশ করছিল সে ওই জ্বালানি দিয়ে ইঞ্জিনটাকে আমরা কিছুক্ষণ চালিয়ে রেখে রিডিং পর্যবেক্ষণ করব এবং ইঞ্জিন দ্রুত বন্ধ করে দিব। কারণ এখানে ফ্লোট চেম্বারের মধ্যে আমরা জানি বেশি জ্বালানি নেই। জ্বালানি যদি বেশি নাই থাকে তাহলে ইঞ্জিন বেশি সময় ধরে চালানো যাবে না, যেহেতু আমাদের ফুয়েল ট্যাঙ্কের সাথে ফুয়েল পাম্পের সংযোগ এখন বিচ্ছিন্ন আছে। তো সুতরাং আমাদেরকে রিডিংটা পর্যবেক্ষণ করতে হবে এবং দ্রুত ইঞ্জিন বন্ধ করে দিতে হবে। আমরা সেক্ষেত্রে ১০-১৫ সেকেন্ড বা ১৫-২০ সেকেন্ড ধরে আমরা রিডিংটা পর্যবেক্ষণ করতে পারি। কি পর্যবেক্ষণ করব? যদি প্রেশার স্পেসিফিকেশনের প্রেশারের চাইতে কম হয় ৩ থেকে ৬ পিএসআই, পিএসআই মানে কি? পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, প্রতি বর্গ ইঞ্চিতে ৩ থেকে ৬ অথবা ২৫ থেকে ৩০ প্রতি কিলোনিউটন প্রতি বর্গ মিটারে ফুয়েল লাইন বাধাযুক্ত বা স্প্রিং দুর্বল। যদি প্রেশার কম হয় এবং এই প্রেশার হয় তাহলে বুঝতে হবে ফুয়েল লাইন বাধাযুক্ত বা পাম্পের স্প্রিং দুর্বল। এখানে পাম্পের একটা স্প্রিং থাকে। আর যদি প্রেশার বেশি হয় তাহলে বুঝতে হবে প্রেশার রেগুলেটর যদি থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে। যদি প্রেশার রেগুলেটর না থাকে তাহলে অনেক সময় যেটা হয়ে থাকে সেটা হলো স্প্রিং এর প্রেশারটা অনেক সময় স্প্রিং এর টেনশন বেশি হয়। স্প্রিং এর টেনশন বেশি হয়ে গেলে পাম্পের প্রেশারটা অনেক সময় বৃদ্ধি পেয়ে থাকে।
গেজে প্রদর্শিত সর্বোচ্চ পাঠ আমরা 15 সেকেন্ডে অর্ধেকে নেমে আসে। আমরা যে রিডিংটা দেখতেছিলাম ইঞ্জিন বন্ধ করে, যদি 10-15 সেকেন্ডের মধ্যে রিডিং প্রেসার গেজের মধ্যে যেই প্রেসার শো করছে সেটা যদি অর্ধেকে নেমে আসে অর্থাৎ নিচের দিকে নেমে আসে, তাহলে বুঝতে হবে ফ্লোট বাল্ব লিক করে। কারণ যদি লিক না করতো তাহলে প্রেসার রিডিউস হচ্ছে কেন সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে এখানে উল্লেখযোগ্য ৩ টা জিনিস, একটা প্রেসার কম হলে সমস্যা কি? একটা প্রেসার বেশি হলে কি প্রবলেম হতে পারে? আরেকটা হলো যদি প্রেসারটা কম বেশি না তার প্রেসারটা নিচের দিকে ডাউন করে তাহলে সেক্ষেত্রে ফ্লোট বাল্ব লিক করে, এটা আমাদেরকে কনফার্ম হতে হবে। এক্ষেত্রে আমাদের আমরা যেটা দেখব এই অধ্যায়ের ইএফআই ইঞ্জিন। আমরা শুরুতে তোমাদেরকে বলছিলাম যে ইঞ্জিনে একটা কার্বোরেটর টাইপ ইঞ্জিন হয় গ্যাসোলিনের ক্ষেত্রে, আরেকটা ইএফআই ইঞ্জিন হয়। বর্তমানে প্রচলিত যে সকল ইঞ্জিন আছে তার মধ্যে বেশিরভাগই মোটরযানের ইঞ্জিন ইএফআই ইঞ্জিন হয়ে থাকে। তো ইএফআই ইঞ্জিন ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম। এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইসিইউ থাকে, ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট, এবং বিভিন্ন সেন্সরের মাধ্যমে এটা কাজ করে থাকে। বিভিন্ন সেন্সর থেকে তথ্য নিয়ে সেগুলো বিশ্লেষণ করে কি পরিমাণ ফুয়েল ইঞ্জিনে লাগবে বা এই যে ইনজেকশন করতে হবে সেটা নির্ধারণ করে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, ইএফআই ইঞ্জিনে কিন্তু গ্যাসোলিন ইনজেক্টর ব্যবহার করা হয়। আমরা অনেকে জানি যে পেট্রোল ইঞ্জিনে কোনো প্রকার ইনজেক্টর ব্যবহার করা হয় না, সেখানে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়। কথাটি সত্য। কিন্তু আমাদের এখানে যেই ইনজেক্টরটি ব্যবহার করা হয় সেটা হলো গ্যাসোলিন ইনজেক্টর। সেটা হলো গ্যাসোলিন ইনজেক্টর। এটা ডিজেল ইঞ্জিনের ইনজেক্টর না, এবং এই ইনজেক্টরটি ব্যবহার করা হয় শুধুমাত্র এয়ার ফুয়েল মিক্সার ঘটানোর জন্য। ইঞ্জিন সিলিন্ডার অভ্যন্তরে কোনো প্রকার ইনজেক্টর ব্যবহার করা হয় না। আমাদেরকে মনে রাখতে হবে ইনজেক্টরটি ডিজেল ইঞ্জিনে ইনজেক্টর ব্যবহার করা হয় ফুয়েল জ্বালানি সিলিন্ডারে স্প্রে করার জন্য, এবং যেখানে ওই স্প্রে করার পরে কম্বাশন হয়, দহন হয়, শক্তি উৎপন্ন হয়। কিন্তু এই গ্যাসোলিন বা ইএফআই ইঞ্জিনে ইনজেক্টরটি ব্যবহার করা হয় শুধুমাত্র এয়ার ফুয়েল মিক্সার ঘটানোর জন্য, তাও সিলিন্ডারের বাহিরে, সিলিন্ডারের ভিতরে না। সেক্ষেত্রে আমরা এখন দেখব। তাহলে আমরা এখন সংজ্ঞাটি দেখি। যে পদ্ধতিতে বিভিন্ন সেন্সরের মাধ্যমে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ইলেকট্রনিক্স কন্ট্রোল মডিউল ইঞ্জিনে সঠিক পরিমাণ জ্বালানি স্প্রে বা ইনজেকশন করে তাকে ইএফআই বা ইলেকট্রনিক্স ফুয়েল ইনজেকশন পদ্ধতি বলে। তাহলে ইএফআই ইঞ্জিনের নাম হলো কি? পূর্ণ নাম ইলেকট্রনিক্স ফুয়েল ইনজেকশন। এবং এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স কন্ট্রোল মডিউল থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে সেন্সর, বিভিন্ন ইসিএম, বিভিন্ন সেন্সর থেকে তথ্য নিয়ে এই ধরনের ইঞ্জিনে জ্বালানি স্প্রে করে। এখন আমরা দেখব ইএফআই ইঞ্জিনে ফুয়েল ইনজেকশন পদ্ধতি কয়টি। তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে ইনজেক্টরটি ব্যবহার করা হয় এয়ার ফুয়েল মিক্সার ঘটানোর জন্য। সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি থ্রটল বডি ইনজেকশন। ইএফআই ইঞ্জিনে ফুয়েল ইনজেকশন পদ্ধতিটা দুইটা, একটা হলো টিবিআই যেটাকে বলি থ্রটল বডি ইনজেকশন সিস্টেম। এক্ষেত্রে ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্কের পরে আমাদের এখানে যেই থ্রটল বাল্ব থাকে সেই থ্রটল বাল্বের মধ্যে এক বা একাধিক ইনজেক্টর ব্যবহার করা হয়। সেটা থ্রটল বডিতে ইঞ্জিনের বিভিন্ন সেন্সর থেকে তথ্য নিয়ে ইসিএম এই ইনজেক্টরটি পরিচালিত করে, এবং এই ইনজেক্টরটি অবশ্যই ম্যাগনেট সলিনয়েড টাইপের ইনজেক্টর হয়ে থাকে। এগুলো আমরা এটা আলোচনা করব। এই ইনজেক্টরটি বডির মধ্যে থ্রটল বডিতে ইনজেকশন ঘটায়, এবং সেটা এখান থেকে ইনজেকশন ঘটানোর পরে এয়ার ফুয়েল মিক্সার হয়ে তারপরে সেটা সিলিন্ডারের অভ্যন্তরে যায়। এক্ষেত্রে এখানে আরেকটা ব্যবহার করা হয় ফোর্ট ফুয়েল ইনজেকশন পদ্ধতি, যেটাকে আমরা পিএফআই বলি। এখানে আমরা ডায়াগ্রামে স্পষ্ট দেখতে পাচ্ছি একদিক দিয়ে এয়ার আসতেছে, আরেক দিক দিয়ে ফুয়েল স্প্রে করতেছে ইনটেক বাল্বের ঠিক গোড়ার মধ্যে। আমরা ইঞ্জিনের সাকশন ইনটেক এবং এক্সজস্ট যে দুটা বাল্বের কথা আমরা জানি, সেই ইনটেক বাল্বের বাহিরে গোড়ার মধ্যে ফুয়েল স্প্রে করতেছে। সে কতটুকু ফুয়েল স্প্রে করবে, কি পরিমাণ ফুয়েল স্প্রে করবে, কখন স্প্রে করবে, এই বিষয়গুলা ইসিএম বিভিন্ন সেন্সর থেকে তথ্য নিয়ে সেটা নির্ধারণ করে। এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত তুমি পড়তে পারবা তোমাদের 7 সেমিস্টারে আরেকটা বই আছে সেখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইএফআই ইঞ্জিনে ফুয়েল ইনজেকশন পদ্ধতিটা দুইটা, একটা হলো ফোর্ট ফুয়েল আর একটা হলো থ্রটল বডি। থ্রটল বডির ইনজেকশন পদ্ধতিটা হলো ইঞ্জিনের থ্রটল বডির মধ্যে মিক্সার হয়, আর ফোর্ট ফুয়েল ইনজেকশন পদ্ধতিটা প্রতিটা সিলিন্ডারে ইনটেক ভালভের গোড়ায় ফুয়েল ইনজেকশন হয়। এক্ষেত্রে ফোর্ট ফুয়েল ইনজেকশন পদ্ধতিটা বেশিরভাগই ব্যবহার করা হয়, কারণ এটা প্রতিটা সিলিন্ডারের জন্য একটা একটা করে ব্যবহার করা হয়, এটা সেন্ট্রালি ব্যবহার করা হয়। আমরা এখন
ইএফআই ইঞ্জিনের সেন্সরের নাম শুনছি। আমরা কিছু সেন্সর উল্লেখ করব। এখানে অনেক সেন্সর ব্যবহার করা হয় বিভিন্ন সিস্টেমে। উল্লেখযোগ্য কিছু সেন্সর আমরা এখানে একটা ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবিএস, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, হুইল স্পিড সেন্সর, এই চাকাটি কত স্পিডে চলে, ইগনিশন চলতেছে কিনা সেটা সেন্সর আছে, আল্ট্রাসনিক পার্কিং সেন্সর, ইলেকট্রিক স্টেবিলিটি সেন্সর, হ্যাজার্ড লাইট, ফুয়েল লেভেল কতটুকু সেটা সেন্সরের মাধ্যমে জানা যায়। এভাবে বিভিন্ন জিপিএস, তারপরে এর নানান সেন্সর ব্যবহার করা হয়। আমরা এই সেন্সরগুলা সাধারণত ইএফআই ইঞ্জিনের বিভিন্ন সিস্টেমে এই সেন্সর ব্যবহার করে এই সেন্সর থেকে তথ্য নেয়। আমরা উল্লেখযোগ্য কয়েকটা সেন্সরের নাম উল্লেখ করি। থ্রটল পজিশন সেন্সর, ইঞ্জিনের থ্রটল বাল্ব যেখানে অ্যাক্সিলারেটর থাকে সে তার পজিশন সে কতটুকু খুলছে এই সেন্সর থেকে সেটা জানা যায়। সে কে জানে? ইসিএম জানতে পারে। জানে সেই অনুযায়ী সে স্পার্ক প্লাগ স্পার্ক স্পার্কিং ঘটায়, ফুয়েল এয়ার ইঞ্জিনে জ্বালানি যেটা ইনজেক্টর জ্বালানি স্প্রে করে সেগুলো এদের উপর এই সিগন্যাল উপর ডিপেন্ড করে। ভ্যাকুয়াম সেন্সর, ইঞ্জিন স্পিড সেন্সর, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, ক্যামশ্যাফট পজিশন সেন্সর, এখন ক্র্যাঙ্কশ্যাফট কোন অবস্থায় আছে, ক্যামশ্যাফট কোন অবস্থায় আছে, ওয়াটার টেম্পারেচার সেন্সর, আমাদের ইঞ্জিনের টেম্পারেচার সেন্সর ব্যবহার করা হয়, ওয়াটার টেম্পারেচার সেন্সর ব্যবহার করা হয়, অক্সিজেন সেন্সর যেটা ইঞ্জিনের এক্সজস্ট ম্যানিফোল্ডে ধোঁয়ার মধ্যে যে ধোঁয়াটা নির্গত হয় সেটার মধ্যে কি পরিমাণ অক্সিজেন আছে তা জানা যায় এবং এই তথ্য থেকে এটার মিক্সার ইঞ্জিনের সিলিন্ডারে মিক্সার কি রিচ ছিল না লিন ছিল না ইকোনমিক ছিল সেই বিষয়গুলো জানা যায়। নক সেন্সর, ইঞ্জিন যদি বেশি ভাইব্রেশন করে সেটা এই সেন্সর থেকে জানা যায়। ম্যানিফোল্ড অ্যাবসোলিউট সেন্সর যেটাকে ম্যাপ সেন্সর নামে পরিচালিত হয়। এখানে আরো বিভিন্ন ধরনের সেন্সর আছে। আমরা সেটা বিস্তারিত তোমাদের ওই পরবর্তী বইতে তোমরা পাবা। আমরা উল্লেখযোগ্য কিছু সেন্সরের নাম এখানে উল্লেখ করছি। সাম সেন্সর এন্ড পজিশন অফ অক্সিজেন সেন্সর। সেন্সর অ্যাকচুয়ালি দেখতে কেমন তোমাদের অনেকের কিউরিওসিটি জাগে। সেন্সর বডি দেখতে অ্যাকচুয়াল ফিগারটা হলে এরকম সবাই তথ্য দেয় ইসিএম বা ইসিউ। সবাই তথ্য দেয় কাকে? ইসিএম ইসিউ। এগুলো বিভিন্ন সেন্সরের তথ্য এবং এখানে একটা জিনিস দেখো অক্সিজেন সেন্সর ওই যে ইঞ্জিনের এক্সজস্ট মানে যেখান দিয়ে সাইলেন্সার বের হয় সেই জায়গাটার মধ্যে অক্সিজেন সেন্সর থাকে। এটা আমরা এই পজিশনটি দেখানোর জন্য তোমাদেরকে নির্ধারণ করছি। এখন আমরা যেটা দেখব সেটা হলো গ্যাসোলিন ইনজেক্টর। ইনজেক্টর আমাদের গ্যাসোলিন ইনজেক্টর সেই ইনজেক্টরটি আমরা যেটা গ্যাসোলিন ফুয়েল পাম্পে ইএফআই ইঞ্জিনে ব্যবহার করি সেটা বাস্তবে দেখতে এই ইনজেক্টরগুলো এরকম যেটা ডিজেল ইঞ্জিনের ইনজেক্টর এরকম না। এখানে দেখা যাচ্ছে ফুয়েল ইনজেক্টরের এটা ইলেক্ট্রোম্যাগনেটিক সলিনয়েড টাইপ। এখানে একটা জিনিস হচ্ছে ইলেকট্রিক্যাল টার্মিনালের সাহায্যে আর্মেচার কয়েলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এখানে যে আর্মেচার কয়েল আছে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ইনজেক্টর নজলটি সলিনয়েড চালিত প্লাঞ্জার। এখানে একটা প্লাঞ্জার থাকে এবং বিভিন্ন সেন্সর থেকে তথ্য নিয়ে ইসিএম ইনজেক্টর আর্মেচারে বিদ্যুৎ সংযোগ দেয়। এতে কয়েলটি চুম্বকত্ব লাভ করে। এটার ভিতরে কয়েল আছে, এখানে ভিতরে সলিনয়েড দেখতে পাচ্ছ তোমরা। তখন আর্মেচারকে টেনে ফিন্টল ছিদ্রে পেট্রোল প্রবেশ করে। এক্ষেত্রে দুই ধরনের ইনজেক্টর ব্যবহার করা হয়। একটা হলো পিন্টল টাইপ আর একটা হলো ছিদ্রযুক্ত ইনজেক্টর। আমরা এখানে পিন্টল টাইপের ইনজেক্টর ব্যবহারের কথা উল্লেখ করছি সেজন্য এখানে পিন্টল ছিদ্রে প্রবেশ করার বলা হয়েছে। কয়েলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে স্প্রিং এর টেনশনে প্লাঞ্জার ফিন্টল ছিদ্রে বসে যায়। ফিন্টল ছিদ্র খোলা বা বন্ধ, জ্বালানি স্প্রের পরিমাণ সবকিছু নির্ধারণ করে কে? ইসিএম নির্ধারণ করে। তাহলে এটা হলো আমাদের সলিনয়েডের কম্পোনেন্ট এই কালার আর কালো কালারটা ফুয়েল ইনজেক্টর অ্যাসেম্বলি। এখন আমরা দেখতে পাচ্ছি ইলেক্ট্রোম্যাগনেট কি? আমরা যদি কোনো একটা নরম তারের কুণ্ডলীর মধ্যে যদি নরম লোহার কোষ স্থাপন করি সেখানে এটা চুম্বকত্ব পায় এবং যদি বিদ্যুৎ বন্ধ করে দিই তাহলে চুম্বকত্ব হারায়। এই জিনিসটা হলো ইলেক্ট্রোম্যাগনেট। এখানে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলছি এবং সলিনয়েড হলো চলমান কোর বিশিষ্ট ইলেক্ট্রোম্যাগনেটকে আমরা সলিনয়েড বলি এবং এখানে যে ইনজেক্টরের মধ্যে যে বাল্ব ইনজেক্টরের ভিতরে যে বাল্ব আছে সেটা কিভাবে অপারেট হয় সেই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যখন চুম্বকত্ব হয় তখন বাল্বটি উপরের দিকে উঠে যায়। আবার যখন চুম্বকত্ব হারায় যেহেতু ইলেক্ট্রোম্যাগনেটিক সূচি ব্যবহার করা হচ্ছে চুম্বকত্ব হারায় তখন বাল্বটি স্প্রিং এর টেনশন আবার জায়গার মধ্যে বসে যায়। এই জিনিসগুলা আরো আলোচনায় বিস্তারিত পাবা তোমরা। আমরা আমাদের এখানে আরেকটা টপিক সেটা হলো গ্যাসোলিন ইনজেক্টর পরিষ্কারকরণ পদ্ধতি। কিভাবে আমরা গ্যাসোলিন ইনজেক্টর পরিষ্কার করি এক্ষেত্রে এরকম একটা ডিভাইস তোমরা অনেকেই আমাদের ল্যাবে পাওয়ার শপের ল্যাবে তোমরা দেখতে পেয়েছিলে। এটা দিয়ে ইনজেক্টর গ্যাসোলিন ইনজেক্টর ক্লিনিং এবং প্রেসার টেস্টিং করা হয় এরকম ডিভাইস। সেক্ষেত্রে আমরা ইনজেক্টর বিচ্ছিন্ন করার পূর্বে প্রথমে এটার বহির্দেশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। এটার বাহিরে যেন কোনো ময়লা আবর্জনা না থাকে কারণ ইনজেক্টরের ভিতরে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ থাকে। এটা খোলার পরে ময়লাগুলা ওই যন্ত্রাংশের মধ্যে প্রবেশ করতে পারে। সেজন্য এটাকে পরিষ্কার করতে হয় খোলার আগে। ইনজেক্টর থেকে জ্বালানি লাইন বিচ্ছিন্ন করতে হবে। এটা থেকে লিক অফ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। অবশেষে ইনজেক্টর ইঞ্জিন থেকে খুলে ফেলতে হবে। এটা হলো ইঞ্জিন খোলার ধাপ। ইনজেক্টর খোলার ধাপ।
এরপরে হলো পরিষ্কার এবং নিরীক্ষণ। ইনজেক্টর যন্ত্রাংশ একটি অয়েল ট্রে এর মধ্যে তেলের সমন্বয়ে ভিজিয়ে রাখতে হবে। চিকন তারের ব্রাশ দিয়ে যন্ত্রাংশ থেকে ময়লা ঘষে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে যেন কোনো ময়লা আবর্জনা না থাকে, পরিষ্কার করতে হবে। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ক্ষয়ক্ষতি ও কার্যকারিতা নিরীক্ষণ করতে হবে। তোমার কি পরিমাণ যন্ত্রাংশ নষ্ট হয়েছে, ভালো আছে, সবকিছু ট্রাই করা যাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক্যাল কানেকশন, এই যে ইনজেক্টর বডি, ইলেক্ট্রোম্যাগনেট কিছুক্ষণ আগে তোমাদেরকে যেটা বলছিলাম, স্প্রিং, এই যে স্প্রিং, তারপর নজলের এই অরিফিসটা এই জায়গা দিয়ে ফুয়েল স্প্রে করে। তারপরে আমরা গ্যাসোলিন ইনজেক্টর পরিষ্কার করার পদ্ধতিটা দেখব। এটা পরিষ্কার ও নিরীক্ষণের পর ইনজেক্টরের যন্ত্রাংশ খোলার বিপরীত প্রক্রিয়ায়, অর্থাৎ সর্বশেষ যে যন্ত্রাংশটি আমরা খুলছিলাম ইনজেক্টর থেকে সেটি আগে লাগাতে হবে এবং সর্বপ্রথম যন্ত্রাংশ সর্বশেষে সমাপ্ত করতে হবে। এক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, লিপো, লাস্ট ইন ফার্স্ট আউট, এরকম একটা প্রক্রিয়ায় সেটা ইনজেক্টরের যন্ত্রাংশ সমূহ সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে এখানে বিভিন্ন প্রকার অংশ তোমাদের সুবিধার্থে আমি দেখাইছি। আমার সময় স্বল্পতার কারণে এটার বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না। তোমরা দেখে নিবে। তোমাদের জন্য বাড়ির কাজ, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য এক্ষেত্রে কিছু বাড়ির কাজ আছে। তোমরা বাড়ির কাজগুলো দেখতে পারবা। এক্ষেত্রে আমি আরেকটু তোমাদেরকে এখানে এখানে একটা জিনিস দেখায়, সেটা হলো ইনজেক্টরের এখানে একটা ফিল্টার থাকে, যে ফুয়েলটা আসে সেটা যেন ময়লা আবর্জনা মুক্ত হয়। এবং ইলেকট্রিক টার্মিনাল দেখানো হচ্ছে তোমাদেরকে। এটা হলো প্লাস্টিক কানেক্টর, অ্যাডজাস্টিং ট্রাইব, হাউজিং, স্প্রিং, বাল্ব বডি, সিট এবং অরিফিস ডিস্ক, যে জায়গাটা দিয়ে ফুয়েল স্প্রে করা হয়। এখানে একটা নিডল বাল্ব থাকে, আর্মেচার থাকে, কয়েল থাকে, এই যে সবুজ চিহ্নিত জায়গাগুলো কয়েল। এখানে যখন বিদ্যুৎ কারেন্টের সাপ্লাই দেওয়া হয় তখন এই কয়েলগুলো এনার্জাইজড হয় এবং এদের মধ্যে ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়। এই ইলেকট্রোম্যাগনেটের প্রভাবে এখানে যে নিডল বাল্বটি আছে, সেই নিডল বাল্ব, এই যে নিডল বাল্ব দেখতে পাচ্ছ, সেই নিডল বাল্বটি ওই কয়েলগুলার চুম্বকত্বের কারণে নিডল বাল্বটি উপরের দিকে উঠে যায়। উপরের দিকে যখন উঠে তখন সেখানে এই যেই ফুয়েলটি ইনজেক্টরে প্রবেশ করছিল সেইটি এই জায়গা দিয়ে অরিফিসের মধ্য দিয়ে স্প্রে করা হয়। এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক টাইপ ইনজেক্টর। এবং এই ক্ষেত্রে এই ইলেকট্রোম্যাগনেটিক টাইপ ইনজেক্টরের এই কার্যক্রমে তোমাদেরকে আমি বলছিলাম, চলমান কোর বিশিষ্ট ইলেকট্রোম্যাগনেটকে সলিনয়েড বলে। এটা বিভিন্ন থাকে। এখন এখানে এই ইনজেক্টরগুলোর প্রকারভেদের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম, একটা হলো ফিন্টল টাইপ ইনজেক্টর, আর একটা হলো হোল টাইপ ইনজেক্টর। আবার অন্য প্রকারভেদে আছে, যেমন হাই ভোল্টেজ নিয়ন্ত্রণ টাইপের ইনজেক্টর হতে পারে, যেগুলা ব্যবহার করা হয়। আরেকটা হলো লো কারেন্ট ইনজেক্টর হয়। আরেকটা হলো লো রেজিস্টিভ ইনজেক্টর, হাই রেজিস্টিভ ইনজেক্টর ব্যবহার করা হয়। এবং এখানে যে সেন্সর ব্যবহার করা হয়, সেন্সর থেকে তথ্যগুলো আসে। আমরা জানি সেন্সর হলো কোনো সিস্টেমের ত্রুটি নির্ণয়কারী একটা ডিভাইস, যা বিভিন্ন সময় ত্রুটি নির্ণয় করে। এবং এক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। অ্যাকচুয়েটরটা হলো একটা আউটপুট ডিভাইস, যা ইলেকট্রিক্যাল, হাইড্রোলিক বা নিউমেটিক শক্তিকে সবসময় যান্ত্রিক গতিতে রূপান্তরিত করে, সেটা ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে অ্যাকচুয়েটর অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়েটর মূলত কোনো রিলে, সলিনয়েড বা মোটর, আমরা যারা কোনো সেন্সরের কোনো তথ্যকে যখন কাজে রূপান্তর করে সেটাকে আমরা অ্যাকচুয়েটর বলি। এই বিষয়গুলো তোমরা বিস্তারিত পাবে তোমাদের পরবর্তী টপিকসের মধ্যে, পরবর্তী অধ্যায়ে। সেক্ষেত্রে তোমরা এই এটাকে আরো বিস্তারিত ভালোভাবে পড়তে পারবে। এখন আমরা যেটা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেখেছি, যেমন একজস্ট গ্যাস অ্যানালাইজারের গঠন, কার্যপ্রণালী এবং ইঞ্জিনের একজস্ট গ্যাস পরীক্ষণ পদ্ধতি বর্ণনা করবে, এটা শিখবে। আমরা তোমাদেরকে আজকের এই পাঠের মধ্যে শিখিয়েছিলাম যে কিভাবে একজস্ট গ্যাস অ্যানালাইজিং করতে হয় ইঞ্জিনের। আমরা যে কোনো ইঞ্জিনের একজস্ট গ্যাস অ্যানালাইজিং করা হয়, যে গ্যাসগুলো ইঞ্জিনের যে ধোঁয়াগুলো আমাদের পরিবেশে নির্গত হচ্ছে, সেই ধোঁয়াগুলোর মধ্যে কি পরিমাণ দূষিত গ্যাস আছে সেটা নির্ধারণ করার জন্য মূলত একজস্ট গ্যাস অ্যানালাইজারটা ব্যবহার করা হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পরিবেশ দূষণকারী গ্যাস, ইঞ্জিনের কম্বাসন দক্ষতা, ইফিসিয়েন্সি, বিভিন্ন বিষয়গুলা নির্ধারণ করার জন্য, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তোমরা এই বিষয়টা দেখবা এবং এবং এটা যখন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তোমরা কলেজে এটা প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করবা।
তারপরে গ্যাসোলিন ফুয়েল পাম্পের প্রেশার টেস্ট আমরা গ্যাসোলিন ফুয়েল পাম্প যে ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয় সেই ফুয়েল পাম্পের প্রেশার টেস্ট কিভাবে করে? এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসটি তোমরা দেখতে পারো। এই টপিকসে তোমরা শিখতে পারবে যে কিভাবে ফুয়েল প্রেশার পরীক্ষা করতে হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো আমরা কিন্তু ফুয়েল ট্যাংক থেকে ফুয়েল লাইন বিচ্ছিন্ন করে টেস্টটি করেছি। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কার্বোরেটরের ফ্লোট চেম্বারে যে ফুয়েলটি প্রবেশ করেছিল সেটাকে নিয়ে আমরা কাজ করছি। সেটা দিয়ে টেস্ট করছি কিছুক্ষণ ইঞ্জিনকে চালিয়ে। এই বিষয়টা ইএফআই ইঞ্জিন সম্পর্কে আধুনিক ইঞ্জিনের মধ্যে ইএফআই ইঞ্জিন একটি মোস্ট এ উম ই ই ইঞ্জিন যেটা ব্যবহার করা হয় বর্তমানে ইঞ্জিনগুলাতে এই ইএফআই ইঞ্জিনের ইলেকট্রনিক্স ফুয়েল ইনজেকশন সিস্টেমটা এবং এই ইলেকট্রনিক্স ফুয়েল ইনজেকশন সিস্টেমের সাথে সেন্সর সংযুক্ত আছে, সলিনয়েড, ইলেক্ট্রোম্যাগনেট এই বিষয়গুলা নিয়ে তোমাদেরকে আমরা আজকে আলোচনা করছি। এটা বিস্তারিত আরো পরে শিখতে পারবে। এই বিষয়গুলো তোমরা গুরুত্ব সহকারে মনে রাখবে। ইএফআই ইঞ্জিন কাকে বলে সেটা শিখবে। ইএফআই ইঞ্জিনে ব্যবহৃত সেন্সর গুলো সম্পর্কে জানার চেষ্টা করবে এবং ইএফআই ইঞ্জিনে যে ব্যবহার করা হয় রিলে,